বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কয়েকটি শ্রেণীতে নতুন কারিকুলাম বা শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। নতুন শিক্ষাক্রমে পাঠ্যসূচি ও মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পড়ানোর পাশাপাশি সৃজনশীলতা এবং নতুন দৃষ্টিভঙ্গি শেখাতেই এই শিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে। কিন্তু শিক্ষাক্রমের বেশ কিছু বিষয় নিয়ে অভিভাবক, শিক্ষক সহ সমাজের বিভিন্ন স্তরে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। দেশের শিক্ষাবিদদের মধ্যেও কেউ কেউ এর পক্ষে, আবার অনেকেই নতুন কারিকুলামের বিপক্ষে মত দিয়েছেন। নতুন শিক্ষাক্রমে কি আছে এবং এটি নিয়ে এত বিতর্ক কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। 1882 সালে স্যার উইলিয়াম উইলসন হান্টারের নেতৃত্বে উপমহাদেশে প্রথম শিক্ষা কমিশন গড়ে উঠেছিল, যা হান্টার কমিশন নামে পরিচিত। স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1972 সালে। সেই কমিশন ডক্টর কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন নামে বেশি পরিচিত। এরপর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে আরও বেশ কয়েকজন শিক্ষাবিদের নেতৃত্বে 6টি শিক্ষা কমিশন গঠিত হয়েছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসার জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 2022 সালে প্রাথমিক পর্যায়ে 62টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলট প্রকল্প চালু করা হয়েছে। 2023 সাল থেকে বাংলাদেশের মূলধারার শিক্ষা ব্যবস্থায় প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2024 সাল থেকে এই পদ্ধতি দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম এবং 2025 সালে এটি চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে চালু হবে। পর্যায়ক্রমে 2026 ও 27 সালে উচ্চ মাধ্যমিকেও এই পদ্ধতি চালু হবে। মুখস্থ নির্ভর পড়াশোনা এবং যে কোনো উপায়ে শুধুমাত্র ভালো রেজাল্ট করার প্রবণতা হ্রাস করে শিক্ষার্থীদেরকে সত্যিকারের জ্ঞান অর্জন করানোর জন্যই নতুন শিক্ষাক্রম প্রবর্তন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রাথমিক স্তরের আগে শিশুদের জন্য কোনো বই থাকবে না। নার্সারি এবং প্লে গ্রুপ হিসেবে পরিচিত এসব শ্রেণীর বাচ্চাদেরকে শ্রেণীকক্ষে শিক্ষকরাই সরাসরি শেখাবেন। এরপর প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে মাত্র 3টি বই পড়ানো হবে। ক্লাস 3 পর্যন্ত ছাত্রছাত্রীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে সারা বছর শিক্ষকরা তাদেরকে যা শেখাবেন তার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তৃতীয় শ্রেণীর উপরের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য পরীক্ষা রাখা হয়েছে। তবে সেক্ষেত্রেও শ্রেণীকক্ষে শেখার সময়ই শিক্ষার্থীদের 30 থেকে 60% নম্বরের মূল্যায়ন করা হবে। পরীক্ষা ছাড়া ছাত্রছাত্রীদের যাচাইয়ের এই পদ্ধতিকে বলা হচ্ছে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা, উপস্থাপন, ক্লাস অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে। বাংলাদেশের নতুন শিক্ষাক্রমে পাঠ্যক্রমও আর আগের মতো থাকছে না। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয়গুলোর পাশাপাশি আরও 10টি বিষয়ে যোগ্যতা ভিত্তিক শিক্ষা দেওয়া হবে। বিষয়গুলো হলো ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ু, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, জীবন ও জীবিকা, ধর্ম, মূল্যবোধ ও নৈতিকতা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের মতো বিষয়গুলোতে 60% শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে এবং 40%-এর জন্য পরীক্ষা নেওয়া হবে। জীবন ও জীবিকা, তথ্য প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ধর্মশিক্ষা, শিল্প ও সংস্কৃতির মতো বাকি বিষয়গুলোর ক্ষেত্রে 100% শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে। অর্থাৎ এই বিষয়গুলোর জন্য কোনো পরীক্ষা থাকবে না। নতুন শিক্ষাক্রমের একটি বড় পরিবর্তন হল শিক্ষার্থীদের এখন থেকে নবম ও দশম শ্রেণীতে অভিন্ন সিলেবাসে পড়ানো হবে। তার মানে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার মতো আলাদা বিভাগ পছন্দ করার আর কোনো সুযোগ নেই। সকল শিক্ষার্থী একই বিষয় পড়বে। একাদশ শ্রেণীতে গিয়ে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য এই 3 বিভাগে ভাগ হবে। তার মানে একাদশ শ্রেণী থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বিভাগ বেছে নিতে পারবে। এছাড়া নতুন পাঠ্যক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুসারে অভিন্ন 10টি বিষয়ের উপর এসএসসি পরীক্ষা নেওয়া হবে। একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধরনেও পরিবর্তন আনা হয়েছে। এইচএসসি পরীক্ষার পরিবর্তে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 2টি আলাদা পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর 2 পরীক্ষার ফলের সমন্বয় করে এইচএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
উচ্চ মাধ্যমিকের আবশ্যিক বিষয়গুলোর জন্য 30% এবং প্রায়োগিক বা ঐচ্ছিক বিষয়গুলোর জন্য শতভাগ শিক্ষণকালীন মূল্যায়ন ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশে এতদিন যে শিক্ষাক্রম চালু ছিল, মূল্যায়নের ক্ষেত্রে সেটিতে পরীক্ষার উপর গুরুত্ব দেওয়া হতো, কিন্তু নতুন শিক্ষাক্রমে সেই জায়গা থেকে সরে আসা হয়েছে। এখন পরীক্ষার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে যেখানে প্রথম শ্রেণী থেকেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হতো, সেখানে এখন প্রাথমিক স্তরে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষাই থাকছে না। এছাড়া চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষার পাশাপাশি ধারাবাহিক মূল্যায়নের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে আবশ্যিক বিষয় ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা বাদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে আগে পঞ্চম শ্রেণীর সমাপনী বা পিইসি, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট বা জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হতো, কিন্তু এসব পরীক্ষা এখন আর থাকছে না। বরং শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানেই পরীক্ষা নেওয়ার পাশাপাশি ধারাবাহিক মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী সনদ দেওয়া হবে। আগে নবম শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের মধ্যে নিজেদের পছন্দমতো যে কোনো একটি বিভাগ বেছে নিত, কিন্তু এখন দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সবাইকে একটি অভিন্ন সিলেবাসে পড়ানো হবে। এক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর বই আলাদা হবে এবং কেবল দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর ভিত্তি করেই এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা নেওয়া হবে। একইভাবে এইচএসসি পরীক্ষাতেও পরিবর্তন আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে আগে একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ার পর একটি বোর্ড পরীক্ষা নেওয়ার মাধ্যমে ফলাফল প্রকাশ করা হতো। সেটি পরিবর্তন করে এখন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি আলাদা পরীক্ষা নেওয়া হবে। এরপর দুই পরীক্ষা ও শিক্ষণকালীন মূল্যায়নের সমন্বয় করে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। নতুন শিক্ষাক্রমকে অনেকে আধুনিক এবং যুগোপযোগী হিসেবে স্বাগত জানালেও অনেকেই বিভিন্ন কারণ দেখিয়ে এই শিক্ষাক্রমের বিরোধিতা করেছেন। কারিকুলাম পরিবর্তনের ক্ষেত্রে সাধারণত আগের কারিকুলামের 10 থেকে 20% পরিবর্তনের কথা বলা হয়, কিন্তু নতুন শিক্ষাক্রমে পূর্বের প্রায় সম্পূর্ণ কাঠামোই বদলে ফেলা হয়েছে। নতুন শিক্ষাক্রমের রূপরেখায় শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখনও অধিকাংশ শিক্ষককেই ট্রেনিং দেওয়া সম্ভব হয়নি। শিক্ষকরা বলছেন তারা কিছুটা ট্রেনিং পেলেও যেভাবে পরিবর্তন আনা হয়েছে, হুট করে তার সাথে তাল মেলানো সবার পক্ষেই কঠিন। তাছাড়া নতুন শিক্ষাক্রমে যেহেতু ব্যাপক হারে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়ন চালু করা হয়েছে, সেক্ষেত্রে অধিকাংশ নম্বরই রয়েছে শিক্ষকদের হাতে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের স্বজনপ্রীতি বা অবমূল্যায়নের শিকার হবার আশঙ্কা করছেন অভিভাবকেরা। তাছাড়া যে কোনো শিক্ষা কার্যক্রমে 25% বেশি শিক্ষণকালীন নম্বর থাকা উচিত নয় বলে মনে করছেন গবেষকেরা। শিক্ষাবিদদের অনেকে মনে করছেন নতুন শিক্ষাক্রম ভালো হলেও একে বাংলাদেশের প্রেক্ষিতে বাস্তবায়ন করাটা একটি বিশাল চ্যালেঞ্জ এবং বর্তমান শিক্ষা অবকাঠামো এই ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। কারণ বাংলাদেশে এমনিতেই শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক কম। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে স্বাভাবিকভাবেই আরও বেশি দক্ষ শিক্ষকের দরকার হবে। আর যারা ইতোমধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষকতা করছেন, তাদের অধিকাংশই নতুন শিক্ষাক্রম অনুযায়ী পড়ানোর জন্য প্রস্তুত নন। নতুন শিক্ষাক্রমে অনেক বিষয় বাড়ির কাজ বা দলীয় কাজ হিসেবে দেওয়া হয়েছে। সেসব বিষয় সকল শিক্ষার্থীরা নিজেরাই করছে কিনা তা নিশ্চিত করা মুশকিল। অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে নতুন শিক্ষা কার্যক্রমে ইন্টারনেট ভিত্তিক ডিভাইস ব্যবহার করার সুযোগকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের অনেকেই শিক্ষা কার্যক্রম বহির্ভূত সাইটগুলোতে সময় কাটাচ্ছে। তাছাড়া প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষা না থাকায় পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি পরীক্ষাভীতি কাজ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ উন্নত বিশ্বের অনেক দেশের কারিকুলাম দেখেই নতুন শিক্ষাক্রম প্রবর্তন করা হয়েছে। নতুন শিক্ষাক্রম প্রণয়নকারীদের মতে বর্তমান বিশ্বের সাথে খাপ খাওয়াতে গেলে বাংলাদেশেও এই ব্যবস্থা গ্রহণ করার বিকল্প নেই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।